প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। দর্শক, আপনারা জানেন যে বন্ধ্যাত্ব আমাদের দেশের জন্য একটা মারাত্মক ব্যাধি আকারে দাঁড়িয়েছে। কোনোভাবেই যেন বন্ধ্যাত্ব নিবারণ করা যাচ্ছে না। দায়ী করা হয় মেয়েদেরকে। আসলে কি মেয়েরাই দায়ী? ছেলেদের কোনো দায় নেই? এই বিষয়টি বিস্তারিত আমরা জানব। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডাক্তার সুমাইয়া বারী। তিনি সিনিয়র কনসালটেন্ট, ইনফার্টিলিটি বিভাগ, বিআরবি হসপিটালস, ঢাকা। প্রফেসর ডাক্তার সুমাইয়া বারী, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিয়া, আপনাকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনার কাছে আমি প্রথমে জানতে চাইব, সাবজেক্ট তো অনেক আছে, গাইনি আছে, ইএনটি আছে, মেডিসিন আছে, গ্যাস্ট্রো আছে। আপনি ইনফার্টিলিটি চয়েস করার পিছনে কারণটা কি? খুব সুন্দর একটা মানে আগে স্মৃতি মনে করে দিলেন। আসলে আমি যখন প্রথমে ঠিক করলাম যে আমি গাইনি অপসে ক্যারিয়ার করব, দেন তারপর তো আমাদের সেই গাইনি অপসে পোস্ট গ্র্যাজুয়েশন করা, গাইনি অপসের সমস্ত পেশেন্টগুলো দেখা, আস্তে আস্তে আমার এই জেনারেল প্র্যাকটিসে, আমার ডেইলি লাইফের প্র্যাকটিসে আমি আসলে দেখলাম যে আমাদের দেশে বহু মেয়েরা, মায়েরা এই বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আসছে। তো সেখান থেকে আমার কাছে আসলে মনে হলো যে এই জায়গাটা আমাদের দেশে আমরা প্রচুর বন্ধ্যাত্ব ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অনেক বড় বড় আমাদের মেন্টররা আছে যারা কাজ করছে। তো আমরাও যদি আরও এগিয়ে আসি, তাহলে আমরা কিন্তু ছোট থেকে এগিয়ে গেলে আরও বেশি মানুষের কাছাকাছি যেতে পারবো এবং সব মেয়েদের এই বন্ধ্যাত্বের সমস্যার যে দুঃখ কষ্ট সেটা অনুভব করতে পারবো এবং সেটার চিকিৎসায় আমরা এগিয়ে আসলেই আমরা এই বন্ধ্যাত্ব সমস্যার সমাধানে আরও একটু ভালো করে সাহায্য করতে পারবো। কারণ বন্ধ্যাত্বের যে সমস্যার যে সলিউশনগুলো তা কিন্তু আজকাল অনেক অ্যাডভান্স ওয়েতে চলে গেছে। আগে কখনো মানুষ ভাবতেই পারতো না যে বন্ধ্যাত্ব সমস্যার এই কজগুলো কি কি পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করা যায় এবং সেখানেও যে আমাদের কিছু ইন্টারভেনশন দিলে, কিছু মেডিসিন হোক, কিছু প্রসিডিউর হোক, সেটার মাধ্যমে সেটা ওভারকাম করে সেই কাপলের মুখেও আমরা যদি সেই দম্পতিকে হাসি ফোটাতে পারি। প্রফেসর সুমাইয়া বারী, আপনি সুন্দর করে বলেছেন। আসলে আমাদের দেশের একটা পারসেপশন, যে আমাদের সমাজের একটা ধারণা যে বন্ধ্যাত্বের জন্য মেয়েরা দায়ী, এবং সেই জন্য কিন্তু অনেক সময় আমরা দেখছি যে দুঃখজনক হলো সত্যি যে সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা যে আসলে কি শুধু মেয়েরা দায়ী? এই জন্যই বলছি যে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু যখনই একটি মেয়ে কয়েকটা বছর হয়ে গেল বা বাবু হচ্ছে না, পরিবার হোক, সমাজ হোক, তার স্বামী হোক, লজ হাউস হোক, ইভেন তার নিজের বাবার বাড়ির লোকজনও কিন্তু তাকেই শুধু পোক করতে থাকে, কেন বাবু হচ্ছে না, তোমার বোধহয় সমস্যা, তোমার মাসিকটা অনিয়মিত হচ্ছে, এজন্য হচ্ছে না, তুমি মোটা হয়ে যাচ্ছ তাই হচ্ছে না। কিন্তু দেখুন, একটি দম্পতির সাধারণত কেউ কি পুরুষ ছেলেটাকে জিজ্ঞেস করে যে কেন হচ্ছে না, তুমি কি তোমার একটু পরীক্ষা করেছো? তুমি একটা পুরুষও কিন্তু বিয়ের পর অনেক সময় মোটা হয়ে যেতে থাকে, তাই না? এবং তারও কিন্তু বয়সের সাথে প্রেশার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তার কিছু ব্যাড হ্যাবিট আছে, সেগুলোর জন্যও কিন্তু আসলে বন্ধ্যাত্ব হতে পারে। এবং আপনি যদি মনে করেন যে আমি আজকে কেন পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটার জন্য আমি বলতে চাই যে আমার ডেইলি প্র্যাকটিসে আমরা আগে পার্সেন্টেজ হিসেবে আমরা অনেক আগে কিন্তু পড়তাম যে বেশি হচ্ছে ফিমেল ফ্যাক্টর আর কম হচ্ছে মেল ফ্যাক্টর। কিন্তু এখন কিন্তু পার্সেন্টেজ আপনি যদি হিসেব করেন, তাহলে 50% মেয়েদের কারণ, 50%ই পুরুষের কারণ। তার মানে সমান সমান দাঁড়িয়েছে আসলে যে 50-50%। আমরা যদি কারণগুলো জানতে চাই যে এই মেল ইনফার্টিলিটি, পুরুষ বন্ধ্যাত্বর কারণগুলো, এখন দেখুন যে পুরুষরা হয়তো বলতে পারে কই আমাদের দাদারা, আমাদের নানারা, তাদের তো এই সমস্যাগুলো ছিল না এবং তাদের অনেক ইয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। কিন্তু তাহলে এখন কেন আমরা দম্পতিরা যখনই যাচ্ছি ডাক্তারদের কাছে, প্রথমেই ওনারা আমাদের সিমেন অ্যানালাইসিস করতে দিচ্ছে? এটা কিন্তু বলতে পারে পেশেন্টের পক্ষ থেকে। এখন দেখুন কি হচ্ছে, যে পুরুষ বন্ধ্যাত্বের যে কারণগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি, তার মধ্যে অনেক কারণ আছে। তার মধ্যে যেটা এখনকার দিনে আমরা দেখছি যে এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পলিউশন এবং খাদ্যাভ্যাস, একটা ব্যাড ফুড হ্যাবিট সবাই করে, সেডেন্টারি লাইফস্টাইল, এবং ছেলেদের কিন্তু এখন অনেক ব্যাড হ্যাবিটও আছে, তারা বিভিন্ন রিক্রেশনাল ড্রাগ খায়, অনেকেই অনেক ধরনের অ্যাডিকশানে আছে, অ্যালকোহলিজমে আছে। এই কারণগুলো কি আগেকার দিনে তাদের পূর্বপুরুষের সময় ছিল? কখনোই ছিল না। এবং আমি মনে করি প্রফেসর সুমাইয়া একজন দর্শক যুক্ত হয়েছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি।
হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। জি, আসসালামু আলাইকুম। খুলনা থেকে বলছি হাসান মাসুদ। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি, বলুন। যদিও হয়তো এটা মহিলাদেরই, তারপরেও আমি পুরুষ হয়ে প্রশ্নটা করবো এই জন্যই, একটা বিষয়ের জন্য। যেটা হচ্ছে যখন ধরেন মানে কোনো মহিলা মানুষ যদি কেউ, কারণ আমাদেরই একজন আছে তাই জন্যই জিজ্ঞেস করতেছি যে ধরেন 30 বছরের পরে যদি বিয়ে করে, 30 বছরের পরে বিয়ে করার পর দেখা যায় যে বাচ্চা হয় না, মানে ছেলেদের সমস্যা নেই, মানে মেয়েদের কি সমস্যার জন্য যেন বাচ্চা হয় না, কেন হয় না? আর গ্যাস্ট্রোলজি জিনিসটা যে বলছিলেন যে কোক আর পেপসি কোকা-কোলা এগুলো খাওয়ার কারণে কি গ্যাস্ট্রোলজি লিভারের সমস্যা হয়, মানে তুলেছেন বলে বললাম। যে আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কুমিল্লা থেকে, হ্যাঁ। কুমিল্লা থেকে যুক্ত হ্যাঁ, হয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই প্রফেসর সোমাইয়া বারী আপনার উত্তর দেবেন। জি। হ্যাঁ, হাসান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই অনুষ্ঠানে আজকে যুক্ত হয়েছেন। কিন্তু আমি প্রথমেই আপনার প্রশ্নের মধ্যেই একটা ব্যাপারে একটু প্রতিবাদ জানাতে চাই। আপনি প্রথমেই শুরু করেছেন এভাবে বলা যে এটা যদিও মেয়েদের ব্যাপার, কিন্তু আমরা কিন্তু এটা চাচ্ছি না ভাই। আমরা এই প্রোগ্রামগুলো করছি হচ্ছে যে আপনাদের মধ্যে যেন সেই অ্যালার্টনেস, অ্যাওয়ারনেসটা, সচেতনতা আসে যে এই বন্ধ্যাত্বের সমস্যাটা শুধুমাত্র মেয়েদের কারণে না, এটার সাথে পুরুষদের সমস্যাও যুক্ত থাকে। যেমন আপনার প্রশ্ন হচ্ছে 30 বছরের পর একটা মেয়ের বিয়ে করলে বা তখন বাচ্চা হতে সমস্যা হয় কিনা। দেখুন, আমরা আসলে চাই যে একটা মেয়ে 30 বছরের আগেই মা হয়ে যাক। কারণটা কি, 30 বছরের পর মেয়েদের যে ওভারিয়ান রিজার্ভ থাকে, তার যে মাসে মাসে ডিমটা ফুটে, সেই ডিমের যে গুদাম ঘরটা, আমি যদি বলি এভাবে বাংলায় সিম্পলভাবে, সেটা হচ্ছে একটা গুদাম ঘর থাকে, সেটাকে আমরা ওভারি বলি। সেখানে প্রতি মাসে মাসে তার একটা করে ডিম রিলিজ হয়, যেটা দিয়ে তার মাসিক হয়, বাচ্চা হয়। তো এই সংখ্যাটা তখন আস্তে আস্তে কমে যায়, ওভারিয়ান রিজার্ভটা, গুদাম ঘরের যে এগটা, সেটা কমে যায়। এই জন্যই আমরা বলি যে তার যেন 30 ইয়ার্সের আগে, 30 বছর আগে সে কমপক্ষে একটা বাবু হলেও মা হয়ে যায়। আর 30 বছরের পর যে একদম বেবি হবে না, ব্যাপারটা কিন্তু তাও না। তাহলে এই কনসেপশনটা নিয়েও কিন্তু বসে থাকার বা ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ না, নেই। তবে আমরা অ্যাপ্রিশিয়েট করি যে 30-এর আগেই যেন বিয়ে হয়। হ্যাঁ, আমরা কিন্তু একটা আছে যে 20-এর পরে বাচ্চা নেওয়া এবং 18-র আগে বিয়ে না, মানে একটা কথা আছে। যাই হোক, এটা আমার মনে হয় উনি বুঝতে পেরেছেন যে এটা আসলে একটা দুইজনেরই সমানভাবে। আমরা যে প্রসঙ্গে ছিলাম প্রফেসর সোমাইয়া, আমরা ছিলাম যে মেল ইনফেক্টেড কজগুলো আপনি বলছিলেন, যে খাদ্যাভ্যাস, এবং বলছিলেন যে আমাদের দেশের যে ছেলেদের যে এখন কম্পিউটার বা মাল্টিমিডিয়া ইউজ করা বা রেডিয়েশনের কথাগুলো বলছিলাম। এবং দেখুন, এই যে আমি কেন বললাম যে একটা কাপল যখন আসছে, দম্পতি যখন আসছে, তাদের বেবি হচ্ছে না, আমরা যখন সিম্পল একটা সিমেন অ্যানালাইসিস করতে বলছি, অনেক সময় কিন্তু ছেলেটা বলছে না ম্যাডাম, আমি তো ফিজিক্যালি ফিট। এখন একটা ছেলে বাইরে থেকে তার শারীরিকভাবে সে যদি যতই কর্মঠ হোক বা যতই ফিট লাগুক দেখতে, তার মানে যে তার সিমেন্ট অ্যাবনর্মালিটি থাকবে না, এই ব্যাপারটাও কিন্তু ঠিক না। এই ধারণাটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা বহন করে, যখন ভাবে যে না আমি তো ফিজিক্যালি ফিট, তার মানে আমার কোনো সিমেন্টের অ্যাবনর্মালিটি নাই। সিমেন্ট কোয়ালিটি কেমন হতে পারে? একটা হচ্ছে স্পার্মের সংখ্যা, সেটা কম হতে পারে, সেটা কমে যাওয়ার অনেক কারণ আছে। সেখানেও কিন্তু আমরা ডিটেক্ট করে বিভিন্ন মেডিকেশন দিয়ে সেটা বাড়িয়ে দিতে পারি, কারেকশন করতে পারি। এরপর আসে স্পার্মগুলো দেখতে কেমন। একটা স্পার্মের চেহারা থাকে, তার একটা লেজ থাকে, একটা নেক থাকে, একটা বডির হেড থাকে। তো এই হেড, নেক, টেইল এগুলোতে কোনো একটা জায়গায় কোনো ডিফর্মিটি আছে কিনা, সেটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে সেটা ডিটেক্ট করার বিভিন্ন পেশা বিভিন্ন পদ্ধতিতে, সেটার মাধ্যমে আজকাল কি হচ্ছে, অনেক দম্পতি জানছে যে না তার প্রবলেম আছে, তার নর্মালি প্রেগনেন্সি হবে না, তারা টেস্ট টিউব বেবির কথা বলছে। আপনি বিশ্বাস করবেন না, এমনও হয় গ্রামের রোগী, সে অনেক সময় বলে ম্যাডাম আমি আপনার সাথে একা কথা বলবো। সে চেম্বারে একা করে বলে ম্যাডাম আমি আমার জমি জমা বিক্রি করে সব টাকা নিয়ে আসছি, আপনি আমাকে একটা টেস্ট টিউব বেবি দেন। টেস্ট টিউব বেবির জিনিসটা কি, সে কিন্তু না, এই কনসেপ্ট আসলে যে টেস্ট টিউব বেবি, আসলে এটা এই কনসেপ্টটা তো আসলে টেস্ট টিউব বেবি তো একটা প্রক্রিয়ার মাধ্যমে কি আপনারা হবে। এক্স্যাক্টলি, যেমন দেখেন, তাহলে কেন জিজ্ঞেস করলাম, কেন বললো যে না আমার হাজবেন্ডের অনেক সমস্যা। এখন দেখেন, আমাদের ইসলামিক রিলিজিয়াসলি আমরা কিন্তু এখনো ডোনার স্পার্ম দিয়ে আইভিএফ বা টেস্ট টিউব বেবি করা, এটা আমাদের আইনে নাই। তাহলে সে জানে তার হাজবেন্ডের। সুমাইয়া, আরেকজন দর্শক যুক্ত হয়েছে, আমরা ফোন করেছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। জি, হ্যালো। হ্যালো, জি, শুনতে পাচ্ছি।
আমার সমস্যা হয়েছে, আমার বিয়ে হয়েছে 10 বছর হয়েছে। আচ্ছা আমার বয়স 25। আচ্ছা আমার হাইট অনুযায়ী ওজন হয়েছে 65 কেজি। আমার ডিম্বাণুতে সমস্যা, আমি হরমোনের এ কারণে মানে ডিম্বাণু বড় হয় না, আর সিস্ট আছে, সিস্টের মিলিমিটার 22। আর আমার হাজবেন্ডের সমস্যা, ওনার পাম্পের সমস্যা, ওনার মর্টিলিটি 0% আর মরফোলজি 2%। এখন আমরা কিভাবে ভেবে নিতে পারি? দর্শক অনেক ধন্যবাদ দর্শক আমরা জেনে নিচ্ছি আপনার সমস্যার কথা প্রফেসর হ্যাঁ, সুমাইয়া। আমি প্রথমে আমার দর্শককে ধন্যবাদ জানাতে চাই। আপনি কি দেখেছেন সে কত সায়েন্টিফিক ওয়েতে তার প্রবলেমটা আমাদের কাছে উপস্থাপন করলো। জি, জি। এটাও কিন্তু আমাদের জন্য এই যে আমরা এই আলোচনাগুলো করছি এটারই একটা বড় পাওয়া। কারণ ওনার যে প্রবলেমটা বললো আমি বুঝতে পারছি তার খুব আর্লি ম্যারেজ হয়েছে, তার মানে কি মানে 15 বছর বয়স বয়সে বিয়ে হয়েছে, এবং ওনার যে প্রবলেমগুলো বলো তাতে উনি একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা বলি, সেটাতে যেটা হয় যে ম্যাচিউর এগ, একদম পরিপক্ক এগটা তৈরি হয় না। উনি কিন্তু সেটা বলছিল যে আমার সিস্ট আছে, তার মানে কি পলিসিস্টিক ওভারিতে অনেকগুলো ছোট ছোট সিস্ট আছে যেগুলো থেকে ম্যাচিউর এগটা তৈরি হচ্ছে না। তো সেটা কিন্তু আমরা আজকাল বিভিন্ন মেডিকেশন দিয়ে সেই ম্যাচিউর এগটা তৈরি করে দিতে পারি। এবং ওনার আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, উনি বলল 65 কেজি, তার মানে ওনার হয়তো ওভারওয়েট আছে। তাহলে ওভারওয়েটটাও কারেকশনের একটা এখানে আমাদেরকে পলিসিস্টিক ওভারিতে আপনার তো ওভারওয়েট কারেকশন ওভারওয়েট ওজন কমাতে কারেকশন না হবে। করলে আমরা আসলে ঠিকমতো ভালো এগ আনতে পারি না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই দম্পতির মহিলাকে অনেকগুলো জায়গায় ট্রিটমেন্ট দিয়ে তার ডিম থেকেই সুন্দরভাবে একটা প্রেগন্যান্সি আনার সম্ভাবনা আছে। আমার এখানে যেটা সবচেয়ে ভালো লাগলো, উনি যত সুন্দর করে ওনার হাজবেন্ডের স্পার্মের মোটিলিটির বর্ণনাটা দিলেন। দেখেন তার মানে কি স্পার্মগুলো পড়ছে মাসিকের যোনিপথে, সেখান থেকে ওকে রিচ করতে হবে টিউব পর্যন্ত। তো এই যোনিপথ থেকে জরায়ের ভিতর দিয়ে টিউব পর্যন্ত যাওয়ার জন্য স্পার্মের যে মোটিলিটি গতিটা দরকার সেই গতিটা নেই। উনি বললো 5%, এটা হওয়ার কথা ছিল 30%। তাহলে কম আছে, তাহলে কত কম মানে আছে? মর্টালিটি কম, সে হেঁটে ওই পর্যন্ত যাওয়াটা তার জন্য খুব দুষ্কর হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু আমাদের যে যেটা আমরা এই রোল প্রসঙ্গে আছে, আবার আসছি, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা এটা ফোন একটু করতে শেষ চাই। করতে চাচ্ছি। জি। এটা হচ্ছে এখানে যে রোলটা আছে যে আমরা তাকে যেমন মেডিকেশন দিয়ে তার মোটিলিটিও বাড়াতে পারি, তার লাইফস্টাইল চেঞ্জ করে তাকে মেডিকেশন দিয়ে, এবং এখানে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আইইউআই বলে একটা প্রসেস আছে, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, জি, সেটার একটা রোল আছে। জি নিশ্চয়ই দর্শক আপনি বুঝতে পেরেছেন। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয়, বয়স বলে খুব সংক্ষিপ্তভাবে আপনার প্রস্তুতি করুন। জি আসসালামু আলাইকুম। আমি প্রথমে প্রশ্ন করেছিলাম হাসান মাসুর খান খুলনা থেকে, আবারও প্রশ্ন করতে চাচ্ছিলাম জি ছেলেদের জন্য বলুন বন্ধুত্ব। বলুন। আঙ্কেল এটা মানে প্রশ্নটা ছেলে হয়ে প্রশ্ন করতে একটু লজ্জা পাচ্ছে যদিও, কিন্তু হয়তো প্রশ্ন করতে হবে, কারণ আজকাল হুজুররাও যেহেতু অনেক ওয়াজ মাহফিলে এইসব বলেন, তাই আমিও বললাম। সেটা যে ছেলেদের কোন কারণে বন্ধাত্ব হয়, যেমন মানে রিসেন্ট যেটা হয় সেটা হচ্ছে ছেলেদের রাতের বেলা যে মাস্টারবেশন হয় না, মাস্টারবেশনের জন্য কি ভবিষ্যতে বন্ধাত্বের সমস্যা হবে, মানে বাচ্চা নিতে সমস্যা হবে কিনা। আমার বয়সটা এখন 24 বছর, তাই না? মানে বিগত 5-6 মাস ধরে তো রাতে ঘুমানোর সময় স্বপ্নদোষ হয়েছে, মাস্টারবেশন হয়েছে, তাই একটু একটু খারাপ ফিল হচ্ছে। এটা করণীয়টা কি যদি একটু বল। জি জি আমরা আপনাকে ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আসলে এটা ছেলেদের কিছু নিয়ম, মানে রুটিন কিছু না, প্রোগ্রাম আছে আপনি যেটা যেটা হতেই পারে। বলছেন যে এই যে মাস্টারবেশন হয়ে যাচ্ছে ওনার, এটা কিন্তু ওনার অ্যাজোস্পার্মের যদি কারণগুলো আসলে হ্যাঁ, উনি জানতে না, চেয়েছেন। এইখানে যেটা হয়েছে মাস্টারবেশনের কারণে যে ওনার একেবারে ইনফার্টিলিটি হবে ব্যাপারটা তা না, তবে ওনাকে অবশ্যই একজন নিউরোলজিস্টকে দেখাতে হবে, কারণ কোনো কিছু অতিরিক্ত ভালো না, এতে করে তার শারীরিক একটা অসুবিধা হতে পারে। আরেকটা যেটা হয়েছে অ্যাজোস্পার্মের ব্যাপারটা যেটা বলছিলেন, যে এইখানে যেটা হয়েছে যে না, তার হচ্ছে তাহলে কি সংখ্যা, মনে করেন এখন আধুনিক যে ক্রাইটেরিয়া তাতে 15 মিলিয়ন পার ml স্পাম থাকতে হবে, নাই 15 থেকে 10-এর মধ্যে আছে। এখানে আমি মেডিকেশন দিচ্ছি, দিয়ে কাউন্ট বাড়াচ্ছি, কাউন্ট বাড়িয়ে আমরা তাকে কি করছি, চিকিৎসা করলে নরমালি ন্যাচারালি ওভুলেশন ইন্ডাকশন দিয়ে তার আমরা প্রেগন্যান্সি আনতে পারছি। এখানে একটু আমি বলি, আমরা অনেক সময় দেখি যে যারা ওনারা বলছিলেন যে অ্যাজোস্পার্মিয়া, মানে তার যে সিমেন অ্যানালাইসিস যেটা আমরা করলাম পরীক্ষা, দেখা গেলো যে তার এখানে শূন্য। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখানে প্রথমে আমি একটা কথা বলতে চাই যে এই যে সিমেন্টটা সে যখন দিয়েছে তার ঠিকমতো প্রিপারেশন ছিল কিনা। 3 থেকে 5 দিন বন্ধ রেখে আমরা বলি যে সিমেন্টটা দিতে।
এবং একটা রিপোর্টে কিন্তু আমরা কখনো তাকে অ্যাজোস্পার্মিয়া ডিক্লেয়ার করব না। অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস গ্যাপে পরপর 2টা সিমেন অ্যানালাইসিসের রিপোর্ট যদি সেম আসে তখন কিন্তু আমরা তাকে অ্যাজোস্পার্মিয়া বলবো। কারণ অ্যাজোস্পার্মিয়া আমরা যত সহজে বলছি, একটা ছেলের জন্য কিন্তু এটা মেনে নেওয়া কঠিন অবস্থা। এবং আমার নিজস্ব পেশেন্ট দেখা, আমার এরকম অনেক কেস আছে যাদের অ্যাজোস্পার্মিয়া ডায়াগনোসিস হয়ে সংসার পর্যন্ত ভেঙে গিয়েছে। কিন্তু এই অ্যাজোস্পার্মিয়াও কিন্তু মানে এটার বিভিন্ন Correctable. ইন্টারভেনশন আছে, কারেক্টেবল। এক্স্যাক্টলি কিভাবে তার অ্যাজোস্পার্মিয়াটা আসলে কোনো কিছু ব্লক থেকে হলো কিনা। ইভেন অনেকে কিন্তু রেট্রোগেজ ইজাকুলেশন হয়, সে যখন ইজাকুলেট করে ওটা বাইরে না এসে ভিতরে ব্লাডারে চলে যায়, সেখান থেকেও কিন্তু স্পাম কালেক্ট করা যায়। এবং তার যদি কোনো অবস্ট্রাকশনের কারণে স্পামটা আসতে পারছে না, সেই অবস্ট্রাকশনটাও কিন্তু ইউরোলজিস্টরা সুন্দর করে কারেকশন করতে পারে। ভ্যারিকোসিলের জন্য হতে পারে, সেটা কারেকশন করতে পারে। এবং যদি দেখা যায় যে না, তার আসলে কোনো অবস্ট্রাকশন নাই, অন দ্যাট কেস আমরা তার কিছু হরমোন অ্যানালাইসিস করি, তার টেস্টোস্টেরন করি, তার FSH LH করি। হ্যাঁ, তার কি একেবারে ব্রেন থেকেই, পাওয়ার হাউস থেকেই বলছে যে না তার ওখানে আর স্পাম তৈরি হবে না, সেটা তখন ডিফারেন্ট থিং। তার আগে কিন্তু তাহলে অ্যাজোস্পার্মিয়াতেও আমাদের অনেকগুলো ইন্টারভেনশন করা যায়। যেমন আমি আপনাকে শুরুতে একটু পেসা নিয়ে বলছিলাম, এই ব্যাপারটা এরকম যে অ্যাজোস্পার্মিয়া, বাট ওর যদি স্ক্রটাম টেস্টিসের ওখান থেকে আমরা টিস্যু নিয়ে দেখছি যে না ওখানে স্পাম আছে, এবং এই স্পার্মও ফার্টিলাইজেশনের, স্পার্মের ডেভেলপমেন্টের এক একটা স্টেজে আছে, সেখান থেকেও কিন্তু আমরা ভালো স্পার্মাটিড ওটা কালেক্ট করে সেই পেশেন্টেরই মানে সেই হাজব্যান্ডেরই স্পাম দিয়ে ওয়াইফের টেস্ট টিউব বেবি করতে পারি। তার মানে আপনি বলছেন যে আসলে তার টেস্টিসে তার স্পার্ম তৈরি হচ্ছে, ভালো সিমেন আছে সেখানে, এবং তার সেখানে যে স্পার্মোটোজোর মোটিভ সবই ভালো আছে, কিন্তু সে পাসিং এর সমস্যা হচ্ছে, যেখানে বাধা আছে সেটা বেরোতে পারছে। সেক্ষেত্রে আপনি বলছেন যে রাস্তায় একটা ব্লক আছে, তো সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা ইউরোলজিস্টের সাথে কথা বলি। ইউরোলজিস্ট তার একটা আলট্রাসোনোগ্রাফি স্ক্রটাম করে, তার হরমোন অ্যানালাইসিসগুলো করেন, এবং করে তারা হাজবেন্ডের সাথে ডিসকাস করেন আমাদের প্রেজেন্সে যে এটা আসলে কতটা কারেক্টেবল। কারণ খুব একটা মাইক্রো সার্জারি করতে হয় ওখানে। মাইক্রো সার্জারির রেজাল্ট যে সবসময় খুব হোপফুলি হবে, নট লাইক দ্যাট। যেমন মনে করেন তার অনেক আগে থেকে ইনফেকশন হয়ে তার ইজাকুলেটরি ডাক্টটা বন্ধ হয়ে আছে, অনেক আগের ইনফেকশন, সাথে তার ভেরিকোসিল নামে তার স্ক্রটামে ওখানে আরেকটা সোয়েলিং আছে, যেটা ভেনাস একটা প্রবলেম। সব কিছু মিলে খুবই কমপ্লিকেটেড কেস। সেক্ষেত্রে কিন্তু তাকে প্রথমেই পার্সেন্টেজ অফ সাকসেসফুল আউটকামটা বলে নিতে হয়। এক্স্যাক্টলি। আবার দেখা যাচ্ছে না, খুবই সূক্ষ্ম একটা ব্যাপার আছে, সেটা একটু কারেকশন করলে ইভেন তার আর কোনো প্রসেসেও যেতে হচ্ছে না, অটোমেটিক তার 3 মাসের মধ্যে ওদিক দিয়েই তার নর্মাল সিমেনে স্পাম আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ। এবং দেখুন আমরা কেন আজকাল সিমেন অ্যানালাইসিসের উপর এত গুরুত্ব দিচ্ছি। আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের স্ট্রেস, আমরা তো সারাক্ষণ মেয়েদের স্ট্রেসের কথা বলি। আজকাল পুরুষরা যে পরিমাণ স্ট্রেস থাকে তাদের জবে, স্ট্রেস আসলে সবারই জন্য, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সবাই স্ট্রেসই থাকে। হ্যাঁ, তো এই স্ট্রেসের কারণেও কিন্তু দেখা যাচ্ছে পুরুষদের, সে বলছে ম্যাডাম আমি আসলে মেলামেশাই করতে পারি না, এটাও কিন্তু একটা বড় প্রবলেম। তার কিছু সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এখান থেকেও কিন্তু তাকে উঠে আসতে হবে। কাজে এই যে মেল ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলছি, কেন কথা বলছি, অনেক পুরুষ আছে তারা আমাদের মহিলা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ না, তার কাছে শুধু তার ওয়াইফকেই পাঠাবে, সে আসতে চায় না। না, কিন্তু বন্ধ্যাত্ব চিকিৎসা তো হাজবেন্ড আর ওয়াইফ দুজনে একসাথে আপনাকে সময় নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। এই যে আমরা কেন এই অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটাকে ফোকাস করছি, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, অথচ মেয়েটা তার শাশুড়িকে নিয়ে এসেছে, ননদকে নিয়ে এসেছে, বোনকে নিয়ে এসেছে, সব ক্ষেত্রে হাজবেন্ড আসতে চাচ্ছে না, এরকমও হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে হাজবেন্ড ওয়াইফ একসাথে যদি আমাদের কাছে আসে, খুব সিম্পল, ইভেন এমনও হতে পারে তাদের আসলে বন্ধ্যাত্বের সমস্যাই নাই, তারা ঠিক জানেই না ওভুলেশনের কোন পিরিয়ডটা। আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরে আসলে আমরা ফোন করব। তো আমি যেটা বলছিলাম আপনাকে, যে যেমন একটা মেয়ের মাসিক রেগুলার, তার মাসিকে কোন টাইমটা ওভুলেশন পিরিয়ড সেটাই সে জানে না। একজন বলছিলেন যে 10 বছর হলো বেবি হচ্ছে না। আপনি বিশ্বাস করবেন না, আমার এমনও পেশেন্ট পেয়েছি 10 বছর ধরে বেবি হচ্ছে না, আসলো
একটু পরীক্ষা করে দেখলাম মেয়েটার সব কিছু ইজ ফাইন, ওকে, হরমোন টরমোন ভালো আছে। হাজব্যান্ডের পরীক্ষা করলাম, হয়তো খুব সামান্য প্রবলেম ছিল, তাকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট বলি আমরা, স্পার্ম কাউন্ট বাড়ানোর কিছু ওষুধ দিই, তারপরে স্পার্মের চেহারা ভালো হওয়ার জন্য কিছু ওষুধ দিই। হয়তো তার কোনো ব্যাড হ্যাবিট ছিল, স্মোকিং খুবই কমন একটা কজ আমাদের দেশে ছেলেদের এই সিমেন কোয়ালিটি অ্যাবনর্মাল হওয়ার জন্য, তাকে স্মোকিং কোয়াইট করতে বলা হলো। তার যদি অন্য কোনো বদভ্যাস থাকে সেটা, ইভেন দেখেন আজকাল ছেলেরাও কিন্তু ওবেসিটি প্রবলেমে পড়ছে। এই ওভারওয়েট, এই ওভারওয়েটও যে ছেলেদের সিমেন কোয়ালিটি খারাপ করতে পারে সেটাও হয়তো সে জানে না। না এখানটা তাহলে আসলে আমরা কিছু দেখি সাধারণ জীবনের যে অ্যাক্টিভিটি সেগুলো চেঞ্জ করলেও কিন্তু দেখা যাচ্ছে তার সবকিছু নর্মাল হয়ে গেল এবং ন্যাচারালি কনসিভ করে আসছে, এরকমও ঘটনা হচ্ছে। না এটা তো আপনি যথার্থই বলছেন। আসলে যে আমাদের যে লাইফ স্টাইলটা এখন কিন্তু দেখা যাচ্ছে যে সবাই কম্পিউটার বসে কাজ করছে, মোবাইলে বসে কাজ করছে, যে কায়িক পরিশ্রম যেটা বলা হয় বা এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না। সেটা কিন্তু আমাদের এখন আসলে ক্রমান্বয়ে কিন্তু কমে যাচ্ছে। এবং আপনি খাবারের কথাটা বলেন, জি, যে সবাই কিন্তু ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আর একটা কথা যেটা বলছে যে খাবারটা আসলে খাদ্য অভ্যাস আমরা মানে খাওয়ার অভ্যাসটা আমরা আসলে ওই আপনি ধরেন এই ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়েছি, শুধু তাই কোমল না, পানীয়র দিকে ঝুঁকে শুধু পড়েছি। তাই না, দেখেন আমরা যে আজকাল খাবারগুলো খাচ্ছি সব ফার্টিলাইজার, পেস্টিসাইডার। এই পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার যেগুলো খাবারে বেশি থাকছে, এই খাবারগুলো খেয়ে কিন্তু পুরুষ নারী উভয়েরই এই ইনফার্টিলিটি প্রবলেমটা হচ্ছে। কাজে এই ফার্টিলাইজারও কিন্তু কম ইউজ করা, এবং এগুলো আসলে গভর্নমেন্ট থেকেও কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে কিভাবে এই জিনিসগুলো, এটা কিন্তু আছে, ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরই সচেতন হতে হবে। মানে যারা আজকাল কেন প্লাস্টিকের উপর এত কিছু হচ্ছে, বিকজ এই পলিথিন প্লাস্টিক এটাও যে ইনফার্টিলিটির একটা কারণ, এটাই তো মানুষ জানে না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, তো এই মেল ইনফার্টিলিটি প্রিভেন্ট করার জন্য আসলে আমাদের কি করা উচিত, আপনার কোনো পরামর্শ থাকলে? হ্যাঁ, সবচেয়ে ব্যাপারটা হলো এই যে অ্যাডমিট করে নেওয়া, তাকে এটা স্বীকার করে নেওয়া যে না, আমার একটা দম্পতি তাদের বাবু হচ্ছে না, আমাদের দুজনকে একসাথে ডাক্তারের কাছে আসতে হবে, পরামর্শ নিতে হবে। এই মেন্টালিটি তৈরি করা হচ্ছে সবচেয়ে আগে দরকার। দেন পুরুষটা অবশ্যই যতই সে ফিজিক্যালি ফিট থাকুক, তার যদি 1 বছর রেগুলার যে টাইমটা বাচ্চা আসার সময়, ওই সময় মেলামেশা করার পরও তার প্রেগনেন্সি না হয়, তার অবশ্যই সিমেন অ্যানালাইসিসটা করা দরকার। তার এই যে কিছু জিনিস বললাম, যে তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, তার প্রেশার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এগুলোর কারণে ওষুধ খাচ্ছে কিনা, থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন বেশি থাকতে পারে, সিম্পল কিছু জিনিস তাকে ইভালুয়েট করে নিতে হবে যে এগুলোর কারণে তার সিমেনের কোয়ালিটি খারাপ হচ্ছে কিনা। এবং যেহেতু আমরা জানাচ্ছি যে আসুন আপনার সিমেনের কোনো প্রবলেম থাকলে এটা কারেকশন করা যাবে, তাহলে কেন সেই পুরুষটা এই সুযোগটা নেবে না? এটা নেওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের আজকের অনুষ্ঠানের এটাই মনে হচ্ছে, যাদের দম্পতি আসবে এবং ধৈর্য সহকারে চিকিৎসা নেবে, এবং যদি মেল ইনফার্টিলিটির যে কারণগুলো আপনি বলছেন সেগুলো যে চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব ভালো করার, এবং এটা আমরা সুস্থ বেবি দেওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সুমাই বারী, অত্যন্ত সুন্দর করে আপনি আসলে আমাদের আজকের যে মেল ইনফার্টিলিটি বিষয়টি বিশদভাবে বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে পুরুষ বন্ধ্যাত্বের কারণ এবং সেটাকে কিভাবে প্রতিকার করে একটা চিকিৎসার মাধ্যমে তারা একটা সন্তান লাভ করতে পারে সেই ওয়ে আউট নিয়ে কথা বলার। অনেক ধন্যবাদ। অনেক প্রিয় দর্শক, বন্ধ্যাত্বের জন্য পুরুষ এবং মহিলা সমানভাবেই দায়ী। তো সেক্ষেত্রে দুজনকে চিকিৎসা নিতে হবে, এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এখন বাংলাদেশেই আছে। দেরি না করে আপনি চিকিৎসা গ্রহণ করুন, এবং তাতে করে আপনি বন্ধ্যাত্ব থেকে মুক্ত থাকতে পারবেন এবং সুস্থ একটা বেবি আপনি পাবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।